রাজধানীতে ফ্ল্যাটের ফলস ছাদে প্লাস্টার করে রাখা ছিল মরদেহ। পানির লাইন মেরামত করতে গিয়ে বেরুল কঙ্কাল। ফলসাদের কোনার আর মাঝখানে দেওয়াল মেজের কিনারে ডালাই দেওয়া ছিল। টান দিছে, তখন দেখে যে হাড়গোড় দেখা যাচ্ছে। এই পর্যন্ত 3 জন ভাড়াটিয়া ছিল, একজন তো ছিল অনেক 20-25 বছর হবে। রহস্যভেদের চেষ্টায় পুলিশ। আমরা বিভিন্ন থানায় খোঁজ খবর নিচ্ছি যে গত 5 বছর বা 7 বছর আগে এরকম কোনো নিখোঁজ জিডি আছে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় গার্মেন্টসে ভয়াবহ আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট, পুড়ছে কোটি কোটি টাকার মালামাল। রাজধানীতে ফ্ল্যাটের ফলস ছাদে প্লাস্টার করে রাখা ছিল মৃতদেহ। পানির লাইন মেরামত করতে গিয়ে বেরুল কঙ্কাল। রহস্যভেদের চেষ্টায় পুলিশ। সৌদি প্রবাসীদের ভিড় সামলাতে পুলিশের লাঠিপেটা। টিকিটের জন্য টোকেন নিতে উপচে পড়া ভিড়। 7 মাস বন্ধ থাকার পর খুলল মক্কা। ওমরা পালনের সুযোগ। এবং ঝুঁকিপূর্ণ সময় পার করছেন করোনা আক্রান্ত ট্রাম্প। কমে গেছে অক্সিজেনের মাত্রা, দেয়া হচ্ছে স্টেরয়েড ডেক্সামেথাসন। অসুস্থতায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি। চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় জিএম টেক্সটাইলে কয়েক ঘন্টা ধরে জ্বলছে আগুন। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে কর্ণফুলীতে রয়েছেন রিপোর্টার কমল দেব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ রাব্বি। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমে আসছে এবং কিছুটা নিয়ন্ত্রণেও আসছে। ফায়ার সার্ভিস 11টি ইউনিট কিন্তু 4 ঘন্টা ধরে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং একই সাথে তাদের ফায়ার সার্ভিস 11টি ইউনিটের পাশাপাশি কিন্তু পার্শ্ববর্তী পুকুরতেও কিন্তু পানি নিক্ষেপ করা হচ্ছে সে গার্মেন্টসের আগুনে। এক্ষেত্রে ফায়ার সার্ভিস এবং গার্মেন্টস কর্তৃপক্ষ কিন্তু একে অপরকে দোষারোপ করছে। আমি প্রথম ঘটনার সূত্রপাতে আসি। ঠিক সন্ধ্যে 7টার আগে করে কিন্তু কর্ণফুলী থানাধীন এই গোল্ডেন সন্স যে গ্রুপ রয়েছে তাদের গার্মেন্টসের 5ম তলায় আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় সে কারখানায় কিন্তু সে ফ্লোরের মধ্যে একজন সুপারভাইজারের নেতৃত্বে 11 জন কর্মকর্তা নিয়োজিত ছিলেন। তারা আগুন দেখে দ্রুত পায়ে হেঁটে নিচে নেমে আসেন এবং দমকল কর্মীদেরকে খবর দেন। ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় তারা পার্শ্ববর্তী আরেকটি ইউনিটকে মোতায়েন করে 3টি ইউনিট কিছুক্ষণ চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এরপর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে আরও 5টি ইউনিটকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। মোট 8টি ইউনিট তারা চেষ্টা শুরু করে, কিন্তু আপনারা দেখে যেহেতু 5ম তলা সেখানে কিন্তু তীব্র ধোঁয়া সৃষ্টি হয়। দমকল কর্মীদের তীব্র ব্যাগ পেতে হয়েছে, বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদেরকে সেখানে উঠতে হয়েছে আগুন নেভানোর জন্য। তারপরে যখন আগুন নিয়ন্ত্রণে আসছিল না, ঠিক তখন রাত 9টার দিকে পটিয়া সহ পার্শ্ববর্তী উপজেলা থেকে আরও 3টি ইউনিট, মোট 11টি ইউনিটকে এখানে মোতায়েন করা হয়েছে। সে 11টি ইউনিট কিন্তু প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। দমকল বা ফায়ার সার্ভিসের অতিরিক্ত উপপরিচালক আজিজুল ইসলাম আমাদেরকে যেটি বলেছেন, তাদেরকে কিছুটা আগুনে নিয়ন্ত্রণে ব্যাগ পেতে প্রথম কারণ ছিল সিঁড়ি ছিল অপ্রশস্ত এবং নির্মাণ সামগ্রী দিয়ে সিঁড়িগুলি বদ্ধ ছিল এবং পুরোটা গ্লাস আয়না দিয়েছিল, যেখানে তাকে আগুন নেভাতে চরমভাবে দুর্ভোগ পোহাত। একই সাথে উৎসুক জনতার ভিত্ত ছিল এবং গাড়িগুলি প্রবেশ করতে পারছিল না, এবং এর ফলে কিন্তু তাদেরকে আয়না ভেঙে ভেঙে পানির নলগুলো ঢুকাতে হয়েছে এবং আগুন ছিটাতে হয়েছে। এবং সেখানে এতগুলি সামগ্রী খুব এলোমেলোভাবে রাখা হয়েছে, তারা নিজেরা উঠতে পারছিলেন না, আগুন নিভাতে চরম ব্যাগ পেতে হয়েছে বলে তিনি দাবি করেছেন। এই প্রসঙ্গে আমরা জানতে চেয়েছিলাম কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপক ওমর হায়দারের কাছে। ওমর হায়দার আমাদেরকে বলেছেন ফায়ার সার্ভিস এত দেরিতে আসছে, তাদের পানি ব্যবস্থাপনা ভালো ছিল না, তারা লোডার আনেনি, এসব অভিযোগ করেছেন। তিনি বলেছেন সেই কারণে কিন্তু আগুনের ভয়াবহতাটা বেড়েছে, আর এর ফলে ক্ষতির পরিমাণ তিনি দাবি করেছেন প্রায় 100 কোটি টাকা। তিনি বলেছেন তাদের একটি বৃহৎ প্রতিষ্ঠান গোল্ডেন সন্স, এখানে গার্মেন্টস সামগ্রী যেমন রয়েছে তেমনি এটি প্লাস্টিক তৈরি করে, সেখানে প্লাস্টিকের দানা রয়েছে এবং বিভিন্ন ফ্যান কারখানা রয়েছে, সেই মোটরগুলি এখানে রাখা হয়েছিল, সবগুলি পুরো ছাই হয়ে গেছে বলে তিনি দাবি করেছেন। তবে কেউ হতাহত হয়েছে কিনা সেটা তিনি নিশ্চিত করতে পারেনি। একইভাবে ফায়ার সার্ভিসও নিশ্চিত করতে পারেনি কেউ হতাহত হয়েছে না, কেউ এখানে আটকা পড়ে রয়েছে এখানে। তবে তারা বলেছেন তারা আগুনের যে ছড়ানো, অর্থাৎ 5ম তলা থেকে আগুন কিন্তু ক্রমশ 6ষ্ঠ তলায় পৌঁছে এবং 6ষ্ঠ তলা
তলারও কিন্তু এক গোডাউনে আগুন লেগে যায় এবং সেখানকার মালামালও পুড়ে গেছে। অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ তলা 2 তলার আগুন সমস্ত মালামাল পুড়ে গেছে বলে দমকল কর্মীরা যেন আমাদেরকে জানিয়েছেন, ঠিক তেমনি কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে সেটি বলেছে। তবে আমরা এখন দেখতে পাচ্ছি আগুন কিছুটা কমে গেছে এবং আগুন দেখা যাচ্ছে না, এখন ধোঁয়া বেরোচ্ছে। সে ধোঁয়ার সূত্র ধরে ফায়ার সার্ভিসরা বলছে এখন যেহেতু সাদা ধোঁয়া বেরোচ্ছে তার মানে আগুন নিভে গেছে, এটা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে। আগুন তারা মাত্রাটা কমে আসে, আগুন আর ছড়াবে না আশেপাশে, এই আগুন তাদের গণ্ডির মধ্যে থাকবে এবং তারা এখন আগুনটাকে পূর্ণাঙ্গভাবে নেভানো তারা চেষ্টা করবেন। তবে যেহেতু এখানে প্লাস্টিক বস্তু, দাহ্য বস্তু, মোটর এবং কয়েল ছিল, সেখানে আগুন নিয়ন্ত্রণ তাদেরকে চরমভাবে ব্যাক পেতে হচ্ছে এবং প্রচণ্ড ধোঁয়া। পঞ্চম তলার আগুন ষষ্ঠ তলায় পৌঁছেছে এবং ধোঁয়াটা নিচের দিকে আসছে। দমকল কর্মীদেরকে কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে পায়ে হেঁটে উপরের দিকে উঠতে হয়েছে, যেহেতু প্লাস্টিকের দানা রয়ে গেছে তাই মাঝে মাঝে আগুনের কিছুটা আবার শিখা দেখা যাচ্ছে, এটি দমকল কর্মী আমাদেরকে জানিয়ে। তো বলা চলে সন্ধ্যে 7টার আগে যে আগুনটি লেগেছিল সেই আগুনটি কিন্তু এখনো পুরোপুরি নেভেনি, তবে নিয়ন্ত্রণের দিকে আর রয়েছে বলে দমকল কর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এবার একটি কথা বলে, উৎসুক জনতার কতটা সমস্যা করে। বাংলাদেশে একটি রীতি দেখা যায়, আগুন যখন লাগা ফায়ার দমকল কর্মীদের গাড়ি যখন এগুলো থাকে তখন উৎসুক জনতা সেখানে ভিড় করে, দমকল কর্মীদের গাড়িগুলো সঠিক সময় পৌঁছতে পারে না। আজকেও আমরা যথারীতি দেখেছি হাজার হাজার উৎসুক জনতা রাস্তার উপর দাঁড়িয়েছিল, দমকল কর্মীদের গাড়িগুলিকে তারা এগুতে দিচ্ছিল না। এটি আসলে একটা ভয়াবহ বিপর্যয়, যেখানে আগুনের মাত্রাটাও বেড়েছে। এক্ষেত্রে যদি উৎসুক জনতা ভিড় না করতো, গাড়ি প্রতিবন্ধকতা না করতো, তাহলে কিন্তু আগুন নিবে তারা চেষ্টা করতো। যেমন লোডার আনা হয়েছিল, তারের বৈদ্যুতিক তারের কারণে সেই লোডারকে তোলা যায়নি। যদি লোডার দিয়ে আগুন নিবানোর চেষ্টা হতো তাহলে আগুন আরও আগে নিয়ন্ত্রণ আসতে বলে কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো আগুন কিন্তু পুরোপুরি নেবেনি, যেহেতু এখানে দাহ্য বস্তু রয়েছে, প্লাস্টিকের দানা রয়েছে এবং মোটর যাদের ফ্যানের যে কয়েল রয়েছে সেই কয়েলগুলি রয়েছে, সে কারণে কিন্তু আগুনগুলি আরও কিছুক্ষণ নেভে থাকে, আবার যখন পানির মাত্রাটা কমে আসে তখন আবার আগুন বাড়তে থাকে। তো এইভাবে চলছে। তবে দমকল কর্মীরা আমাদেরকে যিনি নিশ্চিত করেছেন আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, আগুন হয়তো আর বাড়বে না। পঞ্চম এবং ষষ্ঠ তলায় সমস্ত মালামাল পুড়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা দাবি করেছে ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। অপরটি দমকল কর্মীরা কিন্তু কারখানা কর্তৃপক্ষকে দায়ী করেছে তাদের অব্যবস্থাপনা ছিল, সিঁড়িগুলি বন্ধ ছিল, তালা মারা ছিল, তারা উঠতে পারেনি, তাদেরকে আয়না ভেঙে তাদেরকে পানির পাইপ ঢুকাতে হয়েছে, অনেক অব্যবস্থাপনা ছিল বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলা চলে ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ একে অপরকে দোষারোপ করেছে। তো শেষ পর্যন্ত যেটা তথ্য দেবো সেটি হলো, সন্ধ্যে 7টায় যে আগুন লেগেছিল 4 ঘন্টার চেষ্টা করছে দমকল বাহিনীর 11টি ইউনিট, সে আগুন কিছুটা নিয়ন্ত্রণ আসছে, তবে আগুন এখন পরিপূর্ণভাবে নেবেনি। চট্টগ্রামের কর্ণফুলী এলাকার জিএম টেক্সটাইলে কয়েক ঘন্টা ধরে জ্বলা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আর সে খবরের সর্বশেষ নিযুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছে অন্য খবরে। ফ্ল্যাটের টয়লেটের ফল ছাদের মধ্যে প্লাস্টার করে রেখে দেওয়া হয় একটি মৃতদেহ। দীর্ঘদিন হয়ে যাওয়ায় তা পচে গলে রূপান্তরিত হয়েছে কঙ্কালে। আর সেই কঙ্কালের সঙ্গেই বসবাস করে আসছেন ফ্ল্যাটের বাসিন্দারা। চাঞ্চল্যকর এমন ঘটনা রাজধানী শেওড়াপাড়ায়। গেল মাসের মাঝামাঝিতে খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ, তবে এখনো পর্যন্ত এর কোনো কুল কিনারা করতে পারেনি তারা। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার অসংখ্য অলিগলি পেরিয়ে 389 নম্বর ভবন। গণমাধ্যমের খবর, এই ভবনের নিচতলা থেকে উদ্ধার হয়েছে একটি মরদেহের কঙ্কাল। বিষয়টি খোঁজ নিতে সরেজমিনে হাজির সময় সংবাদ। গিয়ে দেখা যায় 6 তলা ভবনের নিচতলায় 2টি ফ্ল্যাট, যার একটিতে স্ত্রী, সন্তান ও ছোট ভাইকে নিয়ে গত 10 মাস ধরে ভাড়া থাকে একটি পরিবার। ফ্ল্যাটের বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসের 17 তারিখ পানির লাইন মেরামত করতে এসে বেডরুমের টয়লেটের ফলস ছাদের মেঝে ও দেয়ালের মাঝের জায়গা থেকে কঙ্কালটি দেখতে পান স্যানিটারি মিস্ত্রি। কঙ্কালটি পলিথিন দিয়ে ঢেকে তার উপর আলাদাভাবে প্লাস্টার করা ছিল বলেও জানান ভাড়াটিয়া ও বাড়ির মালিক। 29 বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল। মিস্ত্রি বলছে না, লাইন খুঁজে পাই না, ফলসাদে উড়া লাগবে, ফলসাদ ভাঙা লাগবে। ফলসাদ উঠছে, ফলসাদ ভাঙছে, ভাঙার পরে দেখে এরকম কঙ্কাল। ফলসাদের কোনার আর মাঝখানে দেওয়াল মেঝের কিনারে ডালাই দেওয়া ছিল জিনিসটা। অবশ্যই আতঙ্কের ভিতরে আছি। টান দিছে, তখন দেখে যে হাড়গোড় দেখা যাচ্ছে। তারপর সে আব্বুকে জানাইছে, আব্বুকে জানানোর পর আব্বু আবার আসছে, তারপরে পুলিশে জানাইছে, পুলিশ এসে সব বের করছে। এই পর্যন্ত 3 জন ভাড়াটিয়া ছিল। একজন তো ছিল অনেক 20-25 বছর হবে, তারপরে একজন ছিল কয়েক মাস, আর ওনারা আছে 10 মাস। আমার দারোগা সাহেব কইলো যে বলে 152 বা 53 টুকরা হয়ে গেছে। এটা হার চুলও নাকি কিছু পাইছে, বড় চুল। আমার কোনো হিসাব মিলতেছে না। বিল্ডিং তো আমরা ম্যাপে শুরু করছিলাম আপনার 91-এ, আমরা বোধহয় গেছি ওইখানে 93-তে। আমার মনে হয় যে বিল্ডিং করার আগেই বোধহয় হয়েছে করা।
কারণ ওখানে একটা ইয়া ছিল, তখন ফাঁকা জায়গা ছিল, আর ওই পিরিয়ডটা সব মস্তানদের একটা আড্ডা ছিল এইসব এলাকা। পুলিশের ধারণা, কাউকে হত্যা করে সুকৌশলে বেশ কয়েক বছর আগে ফলস ছাদের মধ্যে মরদেহ গুম করেছিল হত্যাকারী। ইতিমধ্যেই মালিক ও ওই ফ্ল্যাটের সব ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানায় পুলিশ। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন থানায় আমরা যে আমাদের নিখোঁজ জিডি হয়, এই বিষয়গুলোতে আমরা বিভিন্ন থানায় খোঁজখবর নিচ্ছি যে গত 5 বছর বা 7 বছর আগে এরকম কোনো নিখোঁজ জিডি আছে কিনা। সিআইডির ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরেই হত্যাকাণ্ডের সময় ও কঙ্কালটি নারী নাকি পুরুষের তা স্পষ্ট হয়ে বলেও জানিয়েছে পুলিশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার টোকেন নিতে গিয়ে লাঠিপেটার শিকার হলেন সৌদি প্রবাসীরা। প্রতিদিনের মতো আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেন তারা। এ সময় টোকেন নিতে ভেতরে ঢুকতে না পেরে হোটেল সোনারগাঁয়ের গেট ভাঙচুর করেন সৌদিগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। চাকরি বাঁচাতে যে কোনো মূল্যে টিকিট টোকেন পেতে মরিয়া আটকে পড়া সৌদি প্রবাসীরা। বারবার আশ্বাসেও কোনো সুরাহা না হওয়ায় ভেঙে গেছে সব ধৈর্যের বাঁধ। রোববার 9:30 নাগাদ ফটক ভেঙে প্রবেশ করেন টোকেন প্রত্যাশীরা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। আজকে যে টোকেন দেন, এখন আমরা কি করি? আমরা বিশারমের শেষ। এইটুকুই বলতেছি যে আপনারা লাইনে দাঁড়ান, কিন্তু এখানে মানুষ কি আর কি কিছু করার নাই? টোকেন ফামু না ফামু সেটা আল্লাহ ভালো জানে। 4 অক্টোবর নতুন করে টোকেন দিবে। টোকেন থাকা সাপেক্ষে সরবরাহের কথা থাকলেও সব ভেস্তে যায় এমন অব্যবস্থাপনায়। বিশেষ করে এমন ধাক্কাধাক্কিতে বড় বিপদে পড়েন নারী প্রবাসীরা। এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় টিকিট আর টোকেন দেওয়ার কাজ। টোকেন এখনো দিতেছে না, এখানে দেখা দেয় সেখানে দেখা দেয়, আমি তো বুঝতেছি না যে কোন জায়গায় যে টোকেন দেবে। আমরা তো আসছি গতকালকে, এই পর্যন্ত সিরিয়াল আছে, এখনো টোকেনের কোনো সংবাদ নাই। 8 তারিখে আসছে বলতে জানি তো, আপনারা 4 তারিখে আসেন, ওরাই বলে দিল। ওরা কি করে দেবেন? আমি 21 তারিখে আমি টোকেন নিয়ে গেছি, এখন আমার কিছু হয়নি। পরে দুপুর 1:30 নাগাদ পরিস্থিতি সামলে নিয়ে ভিসার মেয়াদ বিবেচনায় টোকেন পদ্ধতি বাদ দিয়ে ফর্ম পূরণ করে জমা দেওয়ার কথা জানায় সাউদি এয়ারলাইন্স। এই যে ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ যে কলামে আছে এখানে, এই ভিসার মেয়াদ, যার ভিসার মেয়াদ শেষ সবার আগে শেষ হবে, ঠিক আছে? ওনারা এখানে সমস্ত নাম্বার এই ফর্মগুলো জমা নেবেন। পুরা হজবরল অবস্থা। আমাদের বিমান বাংলাদেশ নিয়ে এত অভিযোগ ছিল, কিন্তু বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা অনেক ভালো এদের থেকে। ফর্ম ফিল আপ করো, আবার এটা জমা দাও, আবার এটা কিভাবে হবে? 7 তারিখে আসছি, আজকে সারাদিন ধরে কোনো এদিকে আসো হাউ মাউ করে 2 দিন যাবো দিন কাটতেছে স্যার। কিন্তু এসব ফরমে আশ্বস্ত হতে না পেয়ে আটকে দেয় কারওয়ান বাজারের প্রধান সড়ক। পরে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন প্রবাসীরা। নানা আশ্বাস দিয়েও মানানো যাচ্ছে না মতিঝিলের বিমানের টিকিটের জন্য অপেক্ষারত প্রবাসীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজও 23 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1125 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,68,690 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,859 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 19,89,664 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,125 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,68,690 জন। 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,348 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,587 জন। মোট সুস্থ হয়েছেন 2,81,665 জন। 9 বছর পর আবারও চালু হলো সিলেট লন্ডন ফ্লাইট। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে সিলেট থেকে 188 জন এবং ঢাকা থেকে আরও 32 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় বিমানের সোনার তরী বোয়িং। পুনরায় সিলেট লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট চালু হওয়ায় খুশি যাত্রীরা।
রেমিটেন্স যোদ্ধাদের বিমানের লন্ডন সিলেট লন্ডন ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের। একবার চালু হয়েছিল, কিন্তু বিমান স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়। পুনরায় এই রুটে বিমানের ফ্লাইট চালুর জন্য সিলেটবাসীকে 9 বছর অপেক্ষা করতে হয়েছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন এবং লন্ডন থেকে সিলেট আসা যাওয়া এই শুভক্ষণে যাত্রীরা বেশ খুশি। আমরা সিলেট থেকে হিথ্রো এয়ারপোর্ট যাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে ও খুবই আনন্দ লাগছে। সিলেট থেকে যাওয়ায় আমরা কষ্ট কম উঠব, টাকা গিয়া তুইও অনেক কষ্ট। এই ধরনের পদক্ষেপ জেনে আপনারা নিচ্ছেন, খুব আনন্দিত আমরা চাইবো যে আগামীতে যাতে এরকম ফ্লাইট চালু থাকে, কারণ আমরা তো সিলেটি খুব বেশি আপনার যাত্রীরা থাকে। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, সরকার বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য ঢাকা টরন্টো সহ নতুন নতুন রুট চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই সরাসরি ফ্লাইটে সিলেটবাসী এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। এখন থেকে সিলেটবাসী লন্ডন যেতে আর কষ্ট করে ঢাকা যেতে হবে না। ইতিমধ্যেই বাংলাদেশ বিমান জাপানে ফিটরুডন সহ ফ্লাইট অপারেট করার অনুমতি পেয়েছে এবং অতি দ্রুত আমরা ঢাকা থেকে টরন্টো বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। চলতি মাসের 28 তারিখ থেকে প্রতি বুধবার সিলেট লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট চলাচল করবে। সময় সংবাদ, সিলেট। সারা দেশে শুরু হলো কোভিডের কারণে স্থগিত থাকা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী 2 কোটি 20 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ঝুঁকি এড়াতে একদিনের বদলে 15 দিন চলবে এবারের ক্যাম্পেইন। কথা ছিল জুন কিংবা জুলাই হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, কিন্তু কোভিডের ধাক্কায় পিছিয়ে যায় এ কর্মসূচিও। তবে নির্ধারিত সময়ের 3 মাসেরও বেশি সময় পর পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম দিনেই ছোট ছোট শিশুদের নিয়ে কেন্দ্রে আসতে ভুল করেননি অভিভাবকরা। ক্যাম্পিং শুরু হতে খাওয়াতে পারছে, হয়তোবা যদি ক্যাম্পিংটা না থাকতো হয়তোবা আজকে খাওয়ানো হতো না। চেষ্টা করেছি যে স্বাস্থ্যবিধি যতটা মেনে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য। আমাদের ধারণা ছিল যে অনেক কম আসবে, কিন্তু সারাদিনে আমাদের কম বেশি করে বাচ্চা আসতেছেই। দেশের প্রায় সব প্রান্তেই চলছে এ কর্মসূচি। 1,20,000 ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারছেন অভিভাবকরা। করোনা ঝুঁকি এড়াতে এবারের কর্মসূচিতে এসেছে কিছু ভিন্নতা। একদিনের ক্যাম্পেইনকে আমরা প্রায় 2 সপ্তাহ ব্যাপী যেন শিশুরা যেন একসাথে সকল অভিভাবক যেন কেন্দ্রে এসে ভিড় না করে। ঢাকা শিশু হাসপাতালে জাতীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সতর্কতা মেনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা হবে। যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে আমরা করার চেষ্টা করছি। প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য ভিটামিন এ ক্যাপসুলের ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচি চলবে 17 অক্টোবর পর্যন্ত। যারা বাদ পড়বেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ফলের বাজারে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দাম বেশি দিয়ে কিনে নিতে হচ্ছে, তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এটি দেশের সবচেয়ে বড় ফলের বাজার বুড়িগঙ্গা তীরের বাদামতলীর চিত্র। প্রতিদিন মধ্যরাত থেকে দিনভর ফলের বিক্রি হয় এখানে। হাঁকডাকে সরগরম পুরো এলাকাটি মুখর থাকলেও তীব্র যানজটে ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। যানজটটা আমাদের প্রতিদিনই লেগে থাকে। যানজটের বিকল্প হলো যদি সরকার চায়, যদি বিকল্প রাস্তা করিয়া দেয় সাইডে দিয়া, তাহলে সুবিধা হয়। করোনার কারণে প্রায় 3 মাস বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে বাদামতলীতে, তবে আগের চেয়ে বিক্রি কম। তার উপর আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দামে। 25 টাকা কেজিতে মাল কিনতেছি আমরা, কিন্তু বাংলাদেশে আইসা ওইটার গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয় 32 টাকা কেজি, তারপরে গাড়ি ভাড়া, অনেক খরচ। এখান থেকে পাইকারি দামে ফল কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। করোনার সময় ব্যবসা মন্দ থাকলেও এখন বিক্রি কিছুটা বেড়েছে। করোনার আগে ভালো বেচা কিনে হইতো, বাইরেও মাল টানতো, কিন্তু করোনার পরে এখন ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে অসুবিধা। মাল জিনিসের যে দাম হওয়ার কথা কিন্তু সে দাম না, তার থেকে দাম একটু বেশি। মালটা 2200 থেকে 2250, আপেল 2400 থেকে 2800, আম প্রতি কেজি 300, বেদানা কেজি 160 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। প্রতিদিন অন্তত 100 খানেক ট্রাকে ফল আসে বাদামতলীতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অক্সিজেন মাত্রা কমে গেছে, তাকে কৃত্রিম অক্সিজেন দেওয়া হচ্ছে। এছাড়াও তাকে স্টেরয়েড ডেক্সামেথাসন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। ট্রাম্পের সবশেষ অবস্থা জানতে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের
সেন্ট লুইস শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ রাব্বি। আমি এখন যেখানে আছি, আপনি যেটি বলছিলেন যে মিজোরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে আমি অবস্থান করছি। পুরো যুক্তরাষ্ট্রের কিন্তু সব জায়গায় কিন্তু বাংলাদেশিদের অবস্থান আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেন্ট লুইস শহরে, সেখানেও যে আকবর গ্রোসারি দেখছি, সেটিও কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত মালিকানাধীন একটি গ্রোসারি শপ। এখানের বাংলাদেশিদের সঙ্গে আমি কথা বলেছি। তারা কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিবহাল আছেন এবং তারাও সমানভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাথে বাংলাদেশি বংশোদ্ভূত যেসব আমেরিকান নাগরিক আছেন, প্রবাসী আছেন, তারাও কিন্তু সমানভাবে কিন্তু উদ্বিগ্ন। প্রতি মুহূর্ত খবর রাখছেন যে দেশের প্রেসিডেন্টের শারীরিক অবস্থা কি। সবচেয়ে ভালো খবর হচ্ছে এটি যে তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল, তাকে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে সেটি কিন্তু যে ডিজিজ সোসাইটি আছে তারা যেটি বলছে যে এই ওষুধটি তখনই দেয়া হয় যে যদি উপসর্গ বেশি থাকে, তখন কিন্তু এই ওষুধটি দেয়া হয়। উপসর্গ কম হলে কিন্তু এই ওষুধটি দেয়া হয় না। তাতে করে কিন্তু আমরা ধরে নিতে পারি যে নিশ্চয়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসর্গ কিন্তু একটু বিপজ্জনক অবস্থায় ছিল বলেই এই ওষুধটি প্রয়োগ করা হয়েছে। তবে সর্বশেষ যে খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ফিজিশিয়ান আছে, সেই ফিজিশিয়ান যেটি বলেছেন, তারা সকাল বিকাল কিন্তু সাংবাদিকদের ব্রিফিং করেছেন। তারা বলছেন যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে আগামীকাল সোমবার যে কোনো সময় তাকে হাসপাতাল থেকে কিন্তু রিলিজ দেয়া হতে পারে। এটি একটি আশার খবর। কিন্তু তারপরেও যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে করোনা পজিটিভ হওয়ার পর কি হবে, তিনি কি প্রচারণায় আসতে পারবেন কিনা, আগামী 15 তারিখের বিতর্কে অংশ নিতে পারবেন কিনা, এটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা খুব সংক্ষেপে মিজোরির একজন বাংলাদেশির সঙ্গে কথা বলবো। আপনি একটু বলবেন, খন্দকার রহমান খালেদ। সবচেয়ে বড় জিনিস, আমরা সবাই প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কে কনসার্ন এবং আমরা জানি যে প্রেসিডেন্ট ওয়াল্টার রিড হসপিটালে আছেন এবং আগামীকাল সোমবার দিন ওনাকে হয়তো ডিসচার্জ করা হতে পারে এবং ওনার স্বাস্থ্যগতভাবে উন্নতি ঘটছে এবং ওনাকে আজকে 2 বার ওনার অক্সিজেন ড্রপ হয়েছে, এটা তার ইনফরমেশন আসছে। আমার মনে হয় উনি অতি শীঘ্রই ভালোই আসবেন এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব খন্দকার রহমান। আপনি শুনছিলেন রাব্বি যে বাংলাদেশিরাও কিন্তু সমানভাবে উদ্বিগ্ন। আমি যুক্তরাষ্ট্রের নির্বাচন কাভার করার জন্য এখন যুক্তরাষ্ট্রের পথে পথে আছি। বিভিন্ন অঙ্গরাজ্যে আমি বাংলাদেশিদের সঙ্গে কথা বলছি, প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলছি। যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের খবরাখবর আপনাদের মাধ্যমে সংবাদের দর্শকদেরকে প্রতি মুহূর্তের খবর জানাচ্ছি। সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সেন্ট লুইস, মিজোরি। করোনা আক্রান্ত ট্রাম্পের শরীরের সবশেষ অবস্থা জানাতে যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।